ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই কোয়ান একটি উপত্যকার ভিতরে তার শয়তান সৈন্যদের নিয়ে হামলা করেছিল। এখানে মানুষ বা ফুগুইকে দেখানো হয়। এখানে রুমু ফুগুইয়ের কাছে দাঁড়িয়েছিল এবং তখনই তং এসে বলে, ইয়াং মাস্টার ফুগুই, আমি খবর পেয়েছি কোয়ান জিনটিং তার শিষ্যদের নিয়ে পূর্ব কোয়ার্টারে হামলা চালিয়েছে। তারা সামনে যাকেই পাচ্ছে, মানুষ বা ডেমন, সবাইকে হত্যা করছে। চারিদিকে রক্তের নদী বয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে তারা চাকুয়া ব্যবহার করছে। এবং তখনই ফুগুই একটুও অবাক না হয়ে বলে, ভালোবাসা কমছে, ঘৃণা বাড়ছে এবং লাশের স্তূপ জমা হচ্ছে। কালো ফক্স ডেমন চাওয়া ঠিক এটাই। তোমার কি লুসুর কথা মনে আছে? এবং তখনই তং বলে, অবশ্যই। এবং ফুগুই তখনই বলে, হরিণার মতো দেখতে সেই ডেমনটিও প্রাচীন পরজীবী পোকা পেয়েছিল। এটা কি শুধুই কাকতালীয়? আমাদের ধারণা অনুযায়ী সেই চাকুয়া সম্ভবত কালো ফক্স ডেমন তাকে দিয়েছিল। আর এখন কোয়ান জিনটিং এটি ব্যাপকভাবে ব্যবহার করছে। তার মানে তার সাথে কালো শিয়ালের কোনো যোগসূত্র আছে, অর্থাৎ ফক্স ডেমন। এবং তখনই রুমু বলে ওঠে, তুমি কি বলতে চাইছো? আমার বাবা যা করছেন তার পেছনে কালো ফক্স ডেমনের হাত আছে? তখনই ফুগুই বলে, আমি নিশ্চিত নই, তবে তিনি বর্তমানে যা করছেন তা ঠিক কালো শিয়ালের ইচ্ছার সাথে মিলে যাচ্ছে। এবং তখনই রুমু বলে, যদিও আমার কাকা তোমাকে অনেক মিস করছেন, কিন্তু তার শাসন আমলে ইকিজোট গত 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণময় সময় কাটিয়েছে। আমার বাবার সাথে কালো শিয়ালের সম্পর্ক থাকুক বা না থাকুক, এখন আমাদের প্রধান কাজ হলো কাকাকে দ্রুত উদ্ধার করা। এবং তখনই তং একটু আমতা আমতা করে বলে, ইয়াং মাস্টার ফুগুই, আপনার কি মনে হয় এলিয়েন্সের মহারাজা প্রধান? এবং তখনই ফুগুই জোর গলায় বলে ওঠে, তিনি এখনো বেঁচে আছেন। ইকিজোটের ভিতরে লি পরিবার সহ অন্যান্য পরিবারগুলো সবসময় প্রধানকে সমর্থন করে এসেছে। পুরো জোটের নিয়ন্ত্রণ নিতে হলে কোয়ান জিনটিংকে ভারসাম্য বজায় রাখার জন্য বর্তমান প্রধানকে জীবিত রাখতেই হবে। এবং তখনই রুমু বলে, আমাদের কি পরিস্থিতি উল্টে দেওয়ার কোনো সুযোগ আছে? এবং তখনই ফুগুই বলে, আমাদের সমস্ত পরিবারের সামনে কালো ফক্স ডেমন অস্তিত্ব প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাবার আবার তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবো। ইবুটি বলে, আপনার আদেশ করে কাকা, সবাই পালাচ্ছে কেন? এবং তখনই লোকটি বলে, চিংমেং, তুমি এখানে এখানে কি করছো? জলদি পালাও। এবং তখনই তংয়ের ভাই একটু ঘাবড়ে গিয়ে বলে, কি হয়েছে আপনি আমাকে পরিষ্কার করে বলুন। এবং তখনই ওই লোকটি বলে, ছিয়ানজি শহর থেকে লোক পাঠানো হয়েছে। তারা সব জায়গা থেকে ডেমনদের ধরে নিয়ে যাচ্ছে। তারা শীঘ্রই হরিণ গ্রামে পৌঁছে যাবে। পালিয়ে যাও, যত সম্ভব তুমি এখান থেকে পালিয়ে যাও। এবং তখনই তংয়ের ভাই বলে, কাকা একটু দাঁড়ান, আমি আমার রত্নগুলো নিয়ে আসছি। এবং তখনই ওই লোকটি বলে, এখন কি সেই সময়? নিজের জীবন বাঁচানো আগে জরুরি। তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে চলে যাও, যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। এবং এটা বলার পরপরই তংয়ের ভাই আবারও সেই ঘরের ভিতরে চলে যায়। এবং তংয়ের ভাই ঘরের ভিতরে ঘুরে ঘুরে এদিকে ওদিকে তন্ন তন্ন করে তার সেই রত্নগুলো খুঁজছিল,
কিন্তু সে কিছুতেই পায় না। সে এদিক ওদিক এটা ওটা সমস্ত কিছু জিনিস যা ছিল সব ছড়িয়ে ছড়িয়ে দেখছিল, তবুও সে কিছু মতেই তার রত্নগুলো পায় না। সে এবার বাইরে এসে দেখে যে তার সমস্ত জিনিস এলোমেলো এবং খুব করুণ। আমি তোমাকে বলতে এসেছি যে তোমার বোন আর ফিরে আসবে না। তার মন এখন সেই সৈন্যের কাছে। এবং এই কথা শুনে টনির ভাই তো প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং সে তো ভয় পাচ্ছিলই, তার সাথে সাথে সে রেগেও যায়। তার পাশে যা থাকে তাই ছুঁড়ে ছুঁড়ে টান মেরে বলতে থাকে, তুমি মিথ্যা বলছো। আমার বোন আমাকে কথা দিয়েছে, সে কথা দিয়েছে সে আমাকে ছেড়ে যাবে না, এটা সত্যি হতে পারে না। এবং তখনই সেই ক্লোনডিমনটি বলে ওঠে, তাহলে সেই গুহা ছেড়ে যাওয়ার সময় কেন তোমাকে বেছে না নিয়ে ওই সৈন্যকে বেছে নিল? কারণ এবং তখনই বলতে থাকে, কারণ ওই সৈন্য তার জীবন বাঁচিয়েছিল, কে সেই ঋণ শোধ করতে হবে। এবং তখনই ক্লোনডিমনটি হাসতে হাসতে বলে, অপরাধীর মন সব সময় বড় বড় কথা বলে নিজেকে সান্ত্বনা দেয়। এবং তখনই টনির ভাই রেগে গিয়ে বলে, চুপ করো, একদম চুপ। এবং তখনই ডেমনটি বলে, বেচারা ছিং চিং, যাই হোক আমার নাম গুইফিং, এখন যাও, মনেকে ছেড়ে যাবে না, এটা সত্যি, এটা মিথ্যা হতে পারে না। এবং তখনই সেই ঘরের বাইরে আমরা দেখতে পাই অনেকগুলো সৈনিক আস্তে আস্তে জড়ো হয়ে যায়, যেটা খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল। এবং তখনই আমরা দেখতে পাই একটি পুরোপুরি কালো পোশাকে ঢাকা একটি টনির ভাইকে। এই অবস্থায় দেখে লোকটি বলতে থাকে, জালে ধরা না পড়া একটি মাছ এখনো রয়ে গেছে, দেখা যাচ্ছে। আসলে টনির ভাই একটি ছোট্ট মাকড়সা ডেমন। সে অধীর আগ্রহে তার বোনের জন্য অপেক্ষা করছে। এখানে গুইফিং নামের একটি রহস্যময় সত্তা, যে আসলে কালো ফক্স ডেমনের অংশ, ছিং চেং অর্থাৎ টনির ভাইয়ের মনে বিষিয়ে দিচ্ছে। সে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তার বোন তাকে ফেলে এক মানব সৈন্যের সাথে চলে গেছে। কিন্তু টনির ভাই এখানে মানসিকভাবে ভেঙে পড়লেও তার বোনের উপর বিশ্বাস হারায়নি। সে মনে করে তার বোন শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে গেছে, কিন্তু তার এই সরল বিশ্বাসকে ভিলেনরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয়। সে হতাশ হয়ে এখানে বসেছিল এবং তখনই রোমো হাতে করে কিছু খাবার নিয়ে এসে বলে, দয়া করে একটু কিছু খেয়ে নাও, সারাদিন না খেয়ে থাকলে কিংটং তোমাকে আর অস্থির করো না। এবং তখনই ফুগুই বলে, ঠিক আছে, এবং সে খাবারগুলো খেতে থাকে। এবং তখনই রোমো বলে, ফুগুই, তুমি তো আগেই 10,000 তরোয়ালের আঘাত সহ্য করেছ, তোমার আর ইয়াংকোয়ান ডেমনে ফেরা উচিত নয়। কিন্তু কালো ফক্স ডেমন তো সীমানার বাইরে থাকে, আমরা কিভাবে সবার সামনে তার অস্তিত্ব প্রমাণ করব? এবং তখনই ফুগুই বলে, যদিও ব্ল্যাক ফক্স ডেমন সীমানার বাইরে থাকে, কিন্তু তার অনেক অবতার বা ছদ্মরূপ আছে। এই ছদ্মরূপগুলো আমাদের ভেতরে সীমানার সবসময় বিশৃঙ্খলা তৈরি করে চলেছে। তাদের টোপ দিয়ে ধরার জন্য আমার কাছে একটি পরিকল্পনা আছে। তখনই রুমু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কি টোপ? এবং তখনই ফুগুই বলে, আমি নিজেই। এবং এই কথাটা শুনে রোমো তো একটু অবাক হয়ে যায়। এবং তখনই বাইরে থেকে টং বলে ওঠে, মাস্টার ফুগুই, ম্যাডাম ইন এখানে চলে এসেছেন।
এবং তখনই ফুগুই রুমুকে বলে তাকে এই আলোচনা কোনো কিছুই বলবে না। আসলে ফুগুই জানেন যে কালো শিয়াল সবসময় শক্তিশালী যোদ্ধাদের ঘৃণা বা ক্রোধের বংশবর্তী করে নিজের গোলাম বানাতে চায়। ফুগুই নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে শিয়ালকে প্রলুব্ধ করতে চাইছেন, যাতে সে আক্রমণ করতে আসে এবং হাতে নাতে ধরা পড়ে। ফুগুই জানতেন তাকে আবার মৃত্যুর মুখোমুখি হতে হবে, তবুও সত্যের জন্য তিনি অবিচল। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ম্যাডাম ইংকে জঙ্গলের ভিতরে দেখানো হয় এবং এখানে তং আর ফুগুই এসে ম্যাডাম ইংকে বলেন, আপনি আপনি ব্যক্তিগতভাবে এখানে কেন এসেছেন? এবং তখনই ম্যাডাম ইং বলেন, হাজার সুতোর গুহার তথ্য নেটওয়ার্ক অনেক শক্তিশালী। সম্প্রতি অনেক বড় বড় ডেমন আপনার অবস্থা জানতে আমাদের গুহায় আসছিল। আমি তাদের বিভ্রান্ত করার জন্য কিছু ভুল তথ্য দিয়েছি। এবং তখনই তং বলে, ধন্যবাদ, বুঝতে পেরেছি কুয়ান জিংটিংয়ের পরবর্তী লক্ষ্য মাউন্ট বাইড অঞ্চল, যেখানে আমাদের গুহা অবস্থিত। মাউন্ট বাইডের 800 ডেমন গোষ্ঠীর পক্ষ থেকে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। এবং তখনই ফুগুই বলে, ম্যাডাম ইং, আপনি মাত্রই বলেছেন যে বড় ডেমনরা আমার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইছিল। এবং তখনই ম্যাডাম ইং বলেন যে হ্যাঁ। তখনই ফুগুই বলে, তাহলে তাদের সেই তথ্যটি দিয়ে দিন। তাদের বলুন যে সৈন্যটি, অর্থাৎ আমি ফুগুই, সাধনা করতে গিয়ে ডেমনীয় লালসার শিকার হয়েছে এবং গুরুতর আহত হয়েছে। হাজার সুতোর গুহা এবং আমার মধ্যে বরাবরই দ্বন্দ্ব ছিল, তাই এই তথ্যটি বিক্রি করলে কেউ সন্দেহ করবে না। আসলে ফুগুই নিজেকে শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে বিচ্যুত বলে প্রচার করতে চাইছেন। এটি তার একটি বড় চাল। তিনি চান শত্রুরা, অর্থাৎ কুয়ান জিংটিং এবং কালো ফক্স ডেমন ভাবুক যে তিনি এখন সহজ লক্ষ্যবস্তু। এর ফলে তারা তাকে আক্রমণ করতে আসবে এবং ফুগুই তাদের সবার সামনে ধরে কালো শিয়ালের ষড়যন্ত্র ফাঁস করতে পারবেন। এবং তখনই ম্যাডাম ইং বলেন, যেহেতু আপনি এটাই ঠিক করেছেন, তাই হাজার সুতোর গুহা নিশ্চিত করবে যেন একদিন এই খবরটি, অর্থাৎ ফুগুই আহত হওয়ার মিথ্যা খবর, মানুষ এবং ডেমন উভয় জগতেই ছড়িয়ে পড়ে। এবং তখনই ফুগুই বলে, ধন্যবাদ। এবং এটা বলে ফুগুই ওখান থেকে চলে আসে এবং তং তখনও হাতে একটি পুঁটলি নিয়ে দাঁড়িয়েছিল। এবং তং সেই পুঁটলিটি ম্যাডাম ইংয়ের হাতে দিয়ে বলেন, মালকিন, আমার ভাই এখন হরিণ গ্রামে আছে। আমি আপনাকে অনুরোধ করছি তাকে আমার এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য। তাকে বলবেন যে আমি ভালো আছি, সে যেন শান্তভাবে আমার জন্য অপেক্ষা করে। খুব শীঘ্রই আমি তার সাথে দেখা করতে যাব। এখানে তার জন্য আমার তৈরি করা কিছু জিনিস আছে, দয়া করে এগুলো তাকে দিয়ে দেবেন। এবং তখনই ম্যাডাম ইং বলেন, কোনো চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে দেব। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সেই শর্ট টম্ব, অর্থাৎ তরোয়ালের সমাধির ভিতরে সম্রাট শোয়িকে শেকল পরানো অবস্থায় দেখানো হয়। অর্থাৎ কুয়ান এখানে সম্রাট শোয়িকে আটকে তাকে আঘাত করতে করতে এই শেকল দিয়ে বেঁধে রেখেছিল। এবং তখনই সেখানে কুয়ান আসে এবং সম্রাট শোয়ির সামনে বসে বলে, আমার ভাই, তুমি কি জানো আমি এই দিনটির জন্য কত দিন অপেক্ষা করেছি? দীর্ঘ 30 বছর। সেই রাতের পর থেকে যখন আমার বয়স ছিল 10 বছর, পারিবারিক ভোজসভায় তুমি আমাকে পরাজিত করেছিলে। দীর্ঘ 30টি বছর পার হয়ে গেছে।
আমি তখন শুধুমাত্র ডেমোইনের একজন শিষ্যকে সামান্য আঘাত করেছিলাম, আর তুমি সেই আবর্জনার জন্য সবার সামনে আমাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিলে। যদিও আমি তখন হাঁটু গেড়েছিলাম, কিন্তু আমার হৃদয়ে একটি কাঁটা গভীরভাবে বিঁধে গিয়েছিল। আমি শপথ করেছিলাম যে একদিন এই অহংকারী তরুণ মাস্টার ইয়াংকুয়ান আমার পায়ে মাথা নত করবে এবং আমার পাওনা সব কিছু আমাকে ফিরিয়ে দেবে। তখনই সম্রাট সইয়ে বলে ওঠেন, তিয়ানমেন ওয়েনলু তোমার চাপের মুখে কাজ করছিল, সেই কারণেই তো সে আত্মহত্যা করেছিল, আমাকে মিথ্যা অভিযুক্ত করার জন্য, তাই না? এবং তখনই কুয়ান একটু হেসে বলে, তার 5 বছরের একটি ফুটফুটে মেয়ে ছিল। মানুষ যতক্ষণ আবেগপ্রবণ থাকে ততক্ষণ তাদের নিয়ন্ত্রণ করা যায়। তুমিও তার ব্যতিক্রম নও। এবং এই কথা শুনে সম্রাট সহিত প্রচণ্ড রেগে চিৎকার করে বলে, কুয়ান জিংটিং। এবং তখনই কুয়ান আবারও হাসতে হাসতে বলে, এত তাড়াহুড়ো করো না, সেরা অংশটা তো এখনো আসায় বাকি। এবং তখনই কুয়ান সৈনিকগুলোদের আদেশ করে, ওকে নিয়ে এসো। এবং তখনই আমরা দেখতে পাই এখানে কুয়ান মিস্টার ফেইকে ধরে এনেছিলেন এবং মিস্টার ফেইকে সহিত প্রচণ্ড পরিমাণে কষ্ট করছিল। সম্রাট সই শেকল দিয়ে বাঁধা অবস্থায় মিস্টার ফেয়ের কাছে ছুটে আসার চেষ্টা করছিল, কিন্তু সম্রাট সই কিছুতেই পারছিল না। সে ওখানে বসে বসে কাতরাচ্ছিল এবং তখনই মিস্টার ফেই বলে, মহারাজ, আমি ঠিক আছি, শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে চোট লাগেনি। এবং তখনই কুয়ান বলে ওঠে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো প্রায় থেঁতলে মিশে গেছে, বুড়ো ফেই, আর তুমি বলছো গুরুত্বপূর্ণ কিছু হয়নি? তোমার মুখটা তো দেখি এখনো বেশ চলছে। এবং তখনই ওখানে থাকা সৈনিকটি মিস্টার ফেইকে আঘাত করে, যেটা দেখে সম্রাট সইয়ে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল। সে ইতিমধ্যেই ওখানে বসে বসে কাতরাচ্ছিল এবং তখনই সম্রাট সই বলে, কুয়ান জিংটিং, এখনই ওনার চিকিৎসা করো। এবং তখনই কুয়ান বলে, চিকিৎসা করব? আচ্ছা ঠিক আছে, তবে শর্ত এক। সম্রাট সই একটু হতাশা হয়ে বলে, তুমি চাও আমি হাঁটু গেড়ি? জীবন এবং মৃত্যু ছাড়া বাকি সব কিছুই কি তোমার কাছে তুচ্ছ? তুমি কি মনে করো আমি জীবন, মৃত্যু বা সুনামের ওপর এত গুরুত্ব দিই? এবং তখনই ফেই বলে ওঠেন, মহারাজ, মহারাজ, মৃত্যু ছাড়া বাকি সবকে সেবা করছেন, এটি তারই যোগ্য উত্তর। কুয়ান জিংটিং, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার কি এমন কোনো সাহস আছে যে 10,000 তরোয়ালের আঘাত সহ্য করে মাথা উঁচু করে বিদায় নিতে পারে? তুমি কি কোনোদিনও আমাদের মহারাজকে হারাতে পারবে? না, তুমি কখনোই তাকে জয় করতে পারবে না। এবং তখনই কুয়ান ক্ষিপ্ত হয়ে বলে, এবং তখনই কুয়ান রেগে গিয়ে বলে, তোমরা কি তাহলে মরতে চাও? ইয়াংকুয়ান হং এ, হাঁটু গেড়ে বসো। যদি তুমি তা না করো তবে আমি এই বুড়োটাকে এখনই মেরে ফেলবো। মহারাজ, মনে রাখবেন, এটি হলো তরোয়ালের সমাধি। মহারাজ, আপনি যদি এখন হাঁটু গেড়ে বসেন তবে পূর্বপুরুষদের কাছে কিন্তু সম্মান বিসর্জন দিতে রাজি নয়। এবং তখনই সম্রাট সই কুয়ানকে বলেন, কুয়ান জিংটিং, আমি তোমার সামনে কখনো হাঁটু গেড়ে বসবো না, এই আশা ত্যাগ করো। তখনই কুয়ান আস্তে আস্তে মিস্টার ফের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমার ভাই, সত্যিই তোমার চরিত্র অত্যন্ত কঠোর এবং অনমনীয়, বেশ ভালো।
তাহলে এখন চেয়ে চেয়ে দেখো, তোমার চোখের সামনে ধীরে ধীরে মারা যায়। এবং এটা বলার সাথে সাথে কোয়ান মিস্টার ফের পেছন দিকে জাদু করে তাকে আঘাত করে ছুঁড়ে সম্রাট সইয়ের সামনে ফেলে দেয়। এবং সম্রাট সই তাড়াতাড়ি করে মিস্টার ফেকে ধরতে আসছিল, বিঁধে যাচ্ছিল। সম্রাট সই এখানে মিস্টার ফের মৃতদেহ নিয়ে মরিয়া হয়ে কান্না করছিল এবং চিৎকার করে করে মিস্টার ফের নাম বলছিল। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয় সহচর এবং আমাবস্যার রাত হলো ডেমনদের শক্তির চূড়ান্ত সময়, যখন চাঁদ না থাকায় অন্ধকার সবচেয়ে বেশি থাকে। নিজেকে টোপ হিসেবে ডেমনরা তাকে আক্রমণ করতে আসবে। তিনি জানতেন কালো শিয়াল সরাসরি সামনে না এসে কোনো এক বড় ডেমনের শরীর দখল করে আসবে। তাই তিনি তার বন্ধু রুমুকে নির্দেশ দেন যেন তার ডেমনদের সাথে কঠোর আচরণ না করে ধৈর্য ধরে অপেক্ষা করে। এবং এদিকে আমরা দেখতে পাই সেই ডেমনগুলো সেই ব্যারিয়ারের পাশেই চলে এসেছিল, যে ব্যারিয়ারটা কিনা ফুগুই বানিয়েছিল। এবং এখানে ডেমনদের আক্রমণ এবং বিভ্রান্তি, অনেক বড় বড় ডেমন ফুগুইয়ের উপর প্রতিশোধ নিতে এখানে আসে। কিন্তু তারা ফুগুইয়ের এই তৈরি করা প্রতিরক্ষাবহ অর্থাৎ ব্যারিয়ার দেখে ভয় পেয়ে যায়। তাদের মধ্যে ওয়েইউন নামে একজন ডেমন সবাইকে সাহস দিয়ে ভেতরে নিয়ে, এই মেয়েটি আর কেউই নয় বরং রুমুর ভালোবাসা। এবং রুমু এখানে এই ডেমনদের সাথে যুদ্ধ করতে করতে যখন শেষ পর্যায়ে এসে তার গার্লফ্রেন্ডের মুখোমুখি হতে হয়, তখনই রুমু লক্ষ্য করেন যে ওয়েইউন আসলে স্বাভাবিক নেই, তাকে কালো শিয়াল ডেমন নিয়ন্ত্রণ করছে। এবং ওয়েইউন ফুগুইকে এখানে তার কালো জাদুর মাধ্যমে এখানে স্ট্যাচু বানিয়ে রুমুকে এখানে ফেলে রেখে চলে যায়। এবং রুমু তো পিছন থেকে চিৎকার করে ওয়েইউনের নাম ধরে ডাকছিল, কিন্তু সে এখানে একটি শব্দ উচ্চারণ করে না। এদিকে আবার আমরা দেখতে পাই ওয়েইউন ফুগুই আর তঙের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছিল। ওয়েইউন সেই ফরমেশনটার ভিতরে আটকে পড়ে। যুদ্ধের এক পর্যায়ে কালো শিয়াল ওয়েইউনের শরীরের মাধ্যমে ফুগুইকে বিদ্রূপ করে বলে যে ফুগুইয়ের হাতে তো কোনো তরোয়ালি নেই। কিন্তু ফুগুই তখনই এক নতুন শক্তির পরিচয় দেন। এটা বলার সাথে সাথে ফুগুই তখনই তার আগুন ফায়ার বার করে, অর্থাৎ স্পিরিট ফায়ার। এবং এটা দেখে ওয়েইউন তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং ফুগুই তাকে মনে করিয়ে দেন পতনের কারণ হবে। এবং এটা বলার সাথে সাথে ওই আগুনের ফায়ারটি ওয়েইউনের গায়ে প্রবেশ করায়। এবং এইটাতে তো ওয়েইউন প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল, তার গা তো আগুনে জ্বলে পড়ে যাচ্ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে ওয়েইউন, এবং তখনই ওয়েইউন তার শক্তি দিয়ে ফুগুইয়ের ওই ফায়ার আগুন থেকে বাষ্প করে বেরিয়ে আসে। এবং সে তো জোরে জোরে ডবল ভাষায় কথা বলতে থাকে, অর্থাৎ একই গলাতে ওয়েইউন এবং ফক্স ডেমনের শব্দ ভেসে আসছিল। সবশেষে কালো শিয়াল এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করে। সে বলে যে ফুগুই যদি ওয়েইউনকে, অর্থাৎ যে দেহটি সে দখল করে আছে, তাকে মেরে ফেলে, তবে সে অনেক বড় ভুল করবে। এবং এটা বলার সাথে সাথে রুমু ওয়েইউনের উপরে আগুনে ফুগুইকে বারণ করে আগুন ফায়ারটি করার জন্য এবং থামানোর চেষ্টা করেন। অর্থ হলো ওয়েইউন সম্ভবত এমন কেউ যাকে ফুগুই চেনেন বা যার মৃত্যুর ফল হবে অত্যন্ত করুণ। ফুগুই কালো শিয়ালকে ধরার জন্য নিজেকে বিপদে ফেলেছেন, কিন্তু শিয়াল এমন একজনের শরীর ব্যবহার করেছে
যাকে মারা ফুগুয়ের জন্য এক বিশাল মানসিক আঘাত হতে পারে। অর্থাৎ অয়ুন আর কেউই ছিল না, বরং রুমুর প্রেমিকা ছিল। এদিকে আবার মিস্টার ফেয়ের মৃতদেহ নিয়ে তাকে হেল করার চেষ্টা করছিল, এবং তখনই ওখানে থাকা কোয়ানের সৈনিকগুলো বলে ওঠে, প্রধান কোয়ান আগেই অনুমান করেছিলেন যে আপনার এই চালটি জানা আছে। আপনি নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদের ধ্বংস করার চেষ্টা করতে পারেন। যদি আপনি তা করেন তবে আমরা এই পুরোটাকে মেরে ফেলব। এবং আস্তে আস্তে উঠে এই সৈনিকগুলোর সাথে লড়াই করতে থাকে, এবং মিস্টার ফেই এখানে এই সৈনিকগুলোকে মেরে ফেলে। এবং তখনই মিস্টার ফেই তরোয়াল হাতে ধরে সম্রাট সইয়ের দিকে এগিয়ে এসে সম্রাট সইয়ের হাতে পায়ে যে শিকলটা বাঁধা ছিল সেই তরোয়াল দিয়ে সেই শিকলগুলোকে ভাঙতে থাকে। এবং তখনই সম্রাট সই প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়ে বলে, মিস্টার ফেই, আপনার শক্তি আর ব্যয় করবেন না। কোয়ান জিংটিং এই কালো লোহার শিকলগুলো ব্যবহার করেছে, যা ভাঙা অসম্ভব। মিস্টার ফেই, আপনি স্থির থাকুন। তখনই মিস্টার ফেই কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, মহারাজ, আপনি কি আপনার আত্মাকে ধ্বংস করে নিজের জীবন বিসর্জন দিতে চান? না মহারাজ, এমনটা করবেন না। আপনি যদি এখানে থাকেন তবে ইয়াং কোয়ান ডেমইন টিকে থাকবে, কিন্তু আপনি যদি নিজেকে ধ্বংস করে ফেলেন তবে একই চোট কোয়ান জিংটিং এর দখলে চলে যাবে। এবং তখনই সম্রাট সই বলে, মিস্টার ফেই, এটাই আমাদের একমাত্র পথ। এবং তখনই সম্রাট সই যখন নিজেকে ধ্বংস করতেই যাবে, তখনই মিস্টার ফেই আবারও মহারাজের হাত চেপে ধরে বলে, মহারাজ, এটা আমি করতে পারি। তখনই সম্রাট সই চেঁচিয়ে উঠে বলে, না মিস্টার ফেই, আপনি গুরুতর আহত। আপনার শরীরে একটি মরণফাঁদ অর্থাৎ মার্টাল পয়েন্ট আঘাত করা হয়েছে। আপনি নিশ্চিতভাবে মারা যাবেন। এবং তখনই মিস্টার ফেই আবারও বলে ওঠে, তাতে কি যায় আসে, এভাবে আমি এই ঘোড়াও ভাঙতে পারবো। আপনি বেঁচে থাকলে ইয়াং কোয়ান ডেমইন বেঁচে থাকবে। যখন আমি এখান থেকে বের হতে পারবো এবং তরুণ মাস্টার ফুগুইকে খুঁজে পাবো, তিনি অবশ্যই এই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবেন। মহারাজ, আপনি যখন মাত্র 2 ফুটের শিশু ছিলেন তখন থেকে আমি আপনার সাথে আছি। জোটের প্রধান হিসেবে এবং পরিবারের প্রধান হিসেবে আপনার দীর্ঘ পথ চলায় আমি আপনার পাশে ছিলাম। আমি জানি আপনার জীবন কতটা তিক্ততায় ভরা, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি আপনি একজন মহান বীর। মহারাজ, একই চোট আপনাকে ছাড়া চলতে পারবে না। আমি মিস্টার ফেই তিয়াং কুইং, ইয়াং কোয়ান ডেমইনের পঞ্চম পরিচালক। আমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। এবং এই কথা বলতে বলতে মিস্টার ফেই সম্রাট সইকে গ্রিটিং করছিলেন, এবং এই দৃশ্যটা সত্যিই খুব বেদনাদায়ক ছিল। এবং মিস্টার ফেই বলেন, আমি আপনাকে শুধু এই পর্যন্তই সঙ্গ দিতে পারলাম। এবং সম্রাট সই প্রচণ্ড পরিমাণে দুঃখে কান্না করে বলতে থাকে, আমি ইয়াং কোয়ান হন ইয়াং কোয়ান ডেমইনের ষষ্ঠ প্রধান। আমাকে এই পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং সম্রাট সই এখানে মিস্টার ফেইকে তার বাবার মতন করে সম্মান জানায়। এবং এই দৃশ্য দেখে মিস্টার ফেই তো প্রচণ্ড পরিমাণে খুশি মন আচরণ এবং ব্যবহার পেয়ে। এবং তখনই মিস্টার ফেই কান্না করতে করতে মনের আনন্দে খুশিতে হাসতে হাসতে বলতে বলতে এখান থেকে চলে যাচ্ছিলেন। বলছিলেন,
আমি ইয়াং কোয়ান পরিবারের প্রতিটি সঙ্গীকে বিদায় জানাচ্ছেন এবং এই করুণ দৃশ্যের সাথে সাথে আজকের এই শর্ট অ্যান্ড বিলভড আমার এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা আজকে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবারও পরবর্তী এপিসোডের ড্রামাটা নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।